পহেলা অগাস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকার জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তার অঙ্গ সংগঠনগুলোকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ করে সন্ত্রাস দমন আইনের 18(1) এর ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে। 5 তারিখে তৎকালীন সরকারের পতন হয় এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দকে সেনাপ্রধান সহ মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামাত ইসলামী গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কার্যত জামায়াত ইসলামীর সঙ্গে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটি একটি স্বাভাবিক অন্যান্য রাজনৈতিক দলের মতোই কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তথাপি একটি প্রশ্ন থেকে যায়, যে নিষিদ্ধের আদেশটি তারা দিয়েছিলেন তার ভবিষ্যৎ কি হবে? এই ভবিষ্যৎ আইনি পদক্ষেপ বলার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা হওয়ার সাপেক্ষে আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়। যেহেতু এখানে একটা আইনি বিষয় জড়িত আছে, জামাত নিযুক্ত আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তর সমূহে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টাদের সঙ্গে সিরিজ অফ আলোচনা চালিয়ে যান। এক পর্যায়ে কি আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব, এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছেন। আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে, সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায়। আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হলো সন্ত্রাস দমন আইনের 19 ধারা এবং সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কি হবে এটি বাতলিয়ে দেয় আমাদের কাজ। আমরা তা করেছি, আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। তখন আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেন। কোন গ্রাউন্ডে বাতিল করেছিলাম, কোন গ্রাউন্ডে আপনারা প্রত্যাহার চেয়েছেন? জি, বাতিল করেছিল যে কয়টা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে, তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস, কি সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তাও আপনারা আমাদের দেখাতে পারেন। বস্তুত অর্থে এটি একটি কথার কথা, শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বর্মে আমরা মনে করি, এবং বর্তমান সরকার প্রশাসন সবাই এই কথা মনে করে। আপনারা এটা আদালতে না যে সরাসরি কেন? কারণ হলো সন্ত্রাস বিরোধী আইনের বিধান আছে, 19 নম্বর ধারা অনুযায়ী আদালতে আসার আগে সংশ্লিষ্ট সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, সেজন্য আমাদের সকল পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারা অনুযায়ী নিতে হবে, সরাসরি আদালতে আসার প্রশ্ন নাই। এই জন্যই এই কাজ যারা নিষিদ্ধ করেছে তারাই এটি প্রত্যাহার করতে পারেন, এই ক্ষমতা আছে। এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ না হয়ে সরকারকে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে বাতিল করার জন্য, আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আওয়ামী লীগ থেকে ভুল সিদ্ধান্ত নিয়েছে, একই সঙ্গে কি এটা প্রতিহিংসা পরায়ণ কোনো সিদ্ধান্ত ছিল, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ? এটি স্পষ্ট যে গ্রাউন্ড তারা দিয়েছেন, এই গ্রাউন্ড যেহেতু এক্সিস্ট করে না, এই গ্রাউন্ড যেহেতু বাস্তবে নাই, তাহলে একটি সিদ্ধান্ত নেওয়ার আর কি কার্যকারণ থাকতে পারে?
শুধুমাত্র অসৎ উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া আর কোনো কার্যকারণ যৌক্তিকভাবে এখানে দাঁড় করানোর স্কোপ নাই, আইনগতভাবেও নাই। শিশির ভাই, তাহলে আমরা জানি জামাতের নিবন্ধন মুক্ত আদালতের আদেশে বাতিল আছে এবং প্রতীক দাঁড়িপাল্লা যে ছিল সেটাও বাতিল আছে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? দুটো কাজ। একটি কাজ, নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হতে হবে। নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হয়ে যাওয়ার পরে আপনারা জানেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে জামাতের ফর ডিফল্ট হয়েছিল, এটি পুনরুজ্জীবনের জন্য আমরা আবেদন দায়ের করব এবং উচ্চ আদালতে এই ব্যাপারে আপনারা সবাই দেখতে পাবেন। পরবর্তী পদক্ষেপ, প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব। আমরা আশা করি বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায় এবং নীতির পক্ষে অবলম্বন করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আইনগতভাবে ফিরিয়ে দেবেন, এটি আমাদের প্রত্যাশা। শিশির ভাই, ওই যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যেটা হয়েছিল তখন মনে হচ্ছিল যেহেতু এটা ন্যায়দণ্ডের এটা আদালতের একটা প্রতীক, সেই হিসেবে ওই সময় একটা যুক্তি তুলে ধরা হয়েছে। এখন এটা যদি আবারও বলা হয় জামাতের প্রতীক পরিবর্তন করার কোনো পরিকল্পনা জামাতের আছে কিনা বা এরকম কোনো আলোচনা হয়েছে? দেখুন, জামাতের সামনে ইস্যু হলো এখন জামাতের নিষিদ্ধের আদেশ সরকারিভাবে প্রত্যাহার করা। জামাতের সামনে দ্বিতীয় এজেন্ডা এখন জামাতের এই রেজিস্ট্রেশন মামলাটি উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করানো। এই দুই কাজ করার পর পরবর্তী পদক্ষেপ হবে এর প্রতীক কি হবে, প্রতীক কি হবে না। যেহেতু রেজিস্ট্রেশন মামলার আগে তার প্রতীক যা ছিল, আপিল বিভাগ যদি পজিটিভ ভাবে এই মামলা নিষ্পত্তি করেন তাহলে অতীতের প্রতীকেই তারা ফিরে পাবে, এটি আইনগত বিধান। ওটা কিন্তু রায়ের মাধ্যমে হয়নি, ওটা একটা সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সেবায় সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ফুল কোর্টের সেবা আপনি কিভাবে সিদ্ধান্ত করবেন? দেখুন, ফুল কোর্ট, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট একটি প্রশাসনিক বডি, এটি কোনো বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের নেই। আর বাংলাদেশের হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ, এটি একটি বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের আছে। কোন প্রশাসনিক সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো বিচারিক সিদ্ধান্তের উপরে প্রাধান্য পাবে না।